আসসালামু আলাইকুম। বনবালা একাডেমিতে সবাইকে স্বাগতম। তো আমরা আজকের ভিডিওতে নিয়ে এসেছি আরো 8টি গুরুত্বপূর্ণ অঙ্ক যা বিভিন্ন চাকরি পরীক্ষাতেই বারবার আসে। তো চলুন দেরি না করে আমরা আমাদের অঙ্কে চলে যাই। আমাদের 1 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 2, 3, 4, 5, 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে, কিন্তু 7 দিয়ে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না। এবং যেহেতু এখানে 7 দিয়ে ভাগ দিলে কোনো অবশিষ্ট থাকবে না, আবার এইগুলো দিয়ে ভাগ দিলে 1 অবশিষ্ট থাকবে, সেহেতু আমরা দুইটি ভাবে অঙ্কটি করতে হবে। প্রথমে আমরা এইটার লসাগু নির্ণয় করে নিব। আমরা যদি 2, 3, 4, 5, 6 এগুলোর লসাগু নির্ণয় করি, তাহলে 2 দিয়ে যাবে একবার, 3 জায়গায় এটা যাবে 2 বার, 5 জায়গায় এটা যাবে 3 বার। আমরা এগুলোকে একবার 3 দিয়ে দিতে পারি, তাহলে যাবে এইটা একবার, এই 3 কে যাবে একবার, 2 জায়গায় থাকবে 5 জায়গায় এই 3 কে একবার। এখন আমরা এগুলা গুণ করব, 2 ইন্টু 3 ইন্টু এই 1 1 না লিখলে হবে 2 ইন্টু 5। তাহলে আমাদের হয়ে যাবে 2 3 6, 2 6 12, 5 12 60। এখন যেহেতু বলছে যে আমরা যদি এটার সাথে 1 যোগ করে দিই, তাহলে কিন্তু এই 2 3 4 5 6 দ্বারা ভাগ করলে 1 অবশিষ্ট থাকবে। অর্থাৎ 61কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই বা 3 দিয়ে ভাগ দিই, 4 দিয়ে ভাগ দিই, 5 দিয়ে ভাগ দিই, 6 দিয়ে ভাগ দিই, তাহলে কিন্তু 1 অবশিষ্ট থাকবে। কিন্তু বলছে 7 দিয়ে ভাগ দিলে কোনো অবশিষ্ট থাকবে না। তাই এখানে আমরা ডাইরেক্ট এইটা না নিয়ে আমরা প্রথমে এই 60-এর কয়েকটা গুণিতক নিয়ে নিব। 60কে 1 দিয়ে গুণ দিলে হবে 60, 60কে 2 দিয়ে গুণ দিলে হবে 120, 60কে 3 দিয়ে গুণ দিলে হবে 180। এখন এইটার সাথে আমরা 1 যোগ করব, এইটার সাথেও 1 যোগ করব, এইটার সাথেও 1 যোগ করব, তাহলে হবে 61, 121 এবং 181। এখন দেখবো আমরা যে এই কোণটাকে 7 দিয়ে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না। যখন আমরা 61কে দেখবো, তাইলে কিন্তু 7 8 হয় 56, তাইলে কিন্তু ভাগশেষ থাকে। আবার যদি 7 দিয়ে আমরা এই 121কে দেখি, 7 যাবে একবার, 5 1 7 7 49, ভাগশেষ থাকে 2। আবার যদি আমরা 7 দিয়ে এই 181কে দেখি, তাহলে যাবে 2 7 14, ভাগশেষ 1, 7 7 35। তাহলে এটাও কিন্তু যাবে না, তাহলে আমরা পরবর্তী সংখ্যাটি নিব। অর্থাৎ এই 160কে 4 দিয়ে গুণ দিলে হবে 240, যোগ 1 দিলে হবে 241। তাহলে এখন আমরা 7 দিয়ে 241কে ভাগ করার চেষ্টা করব। 3 7 21, 3 1, তাহলে হয়ে যাবে 7 7 4 7 28। এইটাও কিন্তু গেল না, তাহলে আমরা 300-এর সাথে 1 যোগ করে দেখব। এখন 301কে যদি আমরা 7 দিয়ে ভাগ দিই, তাহলে হবে 4 7 28, এখানে থাকবে 2, এই একটা নাম 3 7 21। অর্থাৎ আমাদের কিন্তু ভাগশেষ থাকলো না। এই 301টাকে কিন্তু যদি আমরা 2 3 4 5 6 দ্বারা ভাগ দিই, তাহলে কিন্তু 1 অবশিষ্ট থাকবে। আবার 7 দিয়ে ভাগ দিলে কোনো অবশিষ্ট থাকবে না, তাইলে আমাদের উত্তরটি হয়ে যাবে 301। আমাদের 2 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 25 গ্রাম ওজনের একটি সোনার গহনায় সোনা ও তামার অনুপাত 4:1। গহনাটিতে কতটুকু সোনা মিশালে এতে সোনা ও তামার অনুপাত 5:1 হবে। প্রথমে আমরা এই অনুপাতটার মাধ্যমে বর্তমানে কতটুকু আছে ওইটা বের করে নিব। তাহলে যেহেতু এই অনুপাতটা হচ্ছে 4:5, তাহলে 1, তাহলে আমরা 4 এবং 1কে যদি যোগ করি তাহলে পাই 5। এখন আমরা এই অনুপাতটা যদি নির্ণয় করি, 4:1, এই অনুপাতের 4টা বের করার জন্য আমরা এই 25 গ্রামকে 5 দিয়ে ভাগ দিয়ে 4 দিয়ে গুণ দিব। আবার 1টা নির্ণয় করার জন্য 25 গ্রামকে 5 দিয়ে ভাগ দিয়ে 1 দিয়ে গুণ দিব। তাহলে আমাদের 5 5 25, 5 5 25, তাহলে এখানে আমাদের হয়ে যাবে 4 5 20 এবং এখানে হয়ে যাবে 5। অর্থাৎ এই অনুপাতটিতে সোনা ছিল 20 গ্রাম এবং তামা ছিল 5 গ্রাম, টোটাল কিন্তু হয়েছে 25 গ্রাম। এখন বলছে যে গহনাটিতে আর কতটুকু সোনা মেশালে এতে সোনা ও তামার অনুপাত 5:1 হবে। তাহলে যেহেতু এইটা 1, সেহেতু এইটা আমরা এইটাই রেখে দেবো জায়গায়। এবং বলছে যে 1:5, অর্থাৎ এই 1-এর 5 গুণ হতে হবে এইটা। তাহলে আমরা এই 5টাকে যদি আমরা 5 গুণ করি, তাহলে হয়ে যাবে 25। তাহলে আমাদের কিন্তু নতুন মিশ্রণটি হতে হবে
25:5। এখন এই 25:5 হওয়ার জন্য ঘনাটিতে আগে শোনা ছিল 20, এখন আমরা 25 যদি করতে চাই তাহলে কিন্তু এই 25 থেকে 20 বিয়োগ করলে আমরা পেয়ে যাব আমাদের উত্তরটি। অর্থাৎ উক্ত মিশ্রণটিতে যদি আমরা 5 গ্রাম 20 গ্রামের সাথে 5 গ্রাম সোনা মিশাই তাহলে কিন্তু অনুপাতটি এই 5:1 হয়ে যাবে। যদি আমরা এই 25 আর 5 কাটাকাটি করি তাহলে কিন্তু 5 আছে 25, 5 থাকে 5, অর্থাৎ 5:1 হয়। তাহলে আমাদের সোনা মিশাতে হবে 5 গ্রাম। আমাদের 3 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে একটি ট্রেন 46 মিনিটে এক শহর থেকে অন্য শহরে পৌঁছায়। দুটি শহরের দূরত্ব 59.8 মাইল হলে ঘন্টায় ট্রেনটি গতিবেগ কত মাইল? এখানে বলছে কিন্তু 46 মিনিটে এক শহর থেকে অন্য শহরে যায়। আবার এখানে বলছে ঘন্টায় ট্রেনটির গতিবেগ নির্ণয় করবো। তাইলে আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে 46 মিনিটে এত মাইল যায়, আমরা বের করতে হবে 60 মিনিটে কত মাইল যায়। এরকম যদি আমরা দেখি 46 মিনিটে যায় 59.8, তাহলে 1 মিনিটে অবশ্যই কম যাবে। তাহলে এই 46টা নিচে চলে আসবে এবং 59.8টা চলে যাবে উপরে। এখন আমরা 60 মিনিটে বের করবো, তাই 60টা লিখবো উপরে, 59.8 ইন্টু 60। এখন কিন্তু চাইলে আমরা এই দশমিকটা উঠিয়ে নিচে একটা 10 দিয়ে গুণ দিয়ে দিতে পারি। তাহলে আমরা এখান থেকে দশমিক করে দিলাম এবং নিচে একটা 10 দিয়ে গুণ দিলাম। এখন যদি আমরা কাটাকাটি করি এই শূন্য দিয়ে শূন্যকে কাটতে পারি, আবার এইটাকে যদি আমরা কাটি তাহলে হবে 2, এটাকে কাটলে হবে, দুঃখিত, আমরা 2 দিয়ে কাটবো, তাই এখানে হবে 3 এবং এখানে হবে 23। এখন এইটা দিয়ে এটাকে কাটবো আমরা, তাহলে হবে 26। তাহলে 3 4 18 8, 2 3 6, আর 1 মিলে 7। তাহলে আমাদের উত্তরটি হয়ে যাবে 78 মাইল, অর্থাৎ ট্রেনটি 78 ঘন্টায় 78 মাইল গতিবেগে চলছিল। আমাদের 4 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে পি এর মান কত হলে 4x² - px + 9 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন আমরা যেহেতু পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করতে হবে সেহেতু আমাদের দেখতে হবে যে কোনো বর্গের সূত্রে পড়ে কিনা, অর্থাৎ a+b² বা a-b² এবং কোনো সূত্রে পড়ে কিনা বা এরূপ সূত্রে ফেলতে হলে আমাদের কি করতে হবে। এখন আমরা 4x² - px + 9 এটাকে জায়গায় রাখলাম। এখন 4x² কে আমরা লিখতে পারি 2x², আবার এই 9টাকে লিখতে পারি 3 স্কোয়ার। এখন যেহেতু আমরা এটাকে a ধরেছি এবং এটাকে b ধরেছি, তাহলে হবে 2 × 2x × 3। তাহলে কিন্তু আমাদের এটা একটা সূত্রে পড়ে যায়, অর্থাৎ a² + 2ab + b²। এখন এটাকে আমরা যদি আবার আগের অনুযায়ী করি তাহলে হয়ে যাবে 4x² + 2 × 4 = 3 × 4 = 12x + 3 স্কোয়ারে 9। অর্থাৎ আমাদের কিন্তু এই ফর্মটি আবার চলে এসেছে, কিন্তু এখানে পি এর জায়গায় 12 চলে এসেছে, অর্থাৎ আমাদের উক্ত সংখ্যাটির সাথে পি এর মান হবে 12। অর্থাৎ পি এর মান যদি 12 হয় তাহলে কিন্তু এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমাদের 5 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 3x + 2 = 81 হলে 3x - 2 এর মান কত হবে। এখন প্রথমে আমরা এই মানটা নির্ণয় করার জন্য আমরা এই x এর মানটা নির্ণয় করে নিব। তাহলে আমরা 3x + 2 সমান লিখতে পারি 81, বা 3x + 2, এখানে কিন্তু আমরা 81কে লিখতে পারি 3^4, কারণ 3কে কিন্তু 4 বার যদি আমরা 3 দিয়ে গুণ দিই তাহলে 81 হবে। এখন যেহেতু উভয় পক্ষে 3 আছে বেস, তাহলে আমরা বেসটা বাদ দিয়ে দিতে পারি, তাহলে হয়ে যাবে x + 2 = 4, বা x সমান হয়ে যাবে 4, আর এই 2টা এই পাশে প্লাস হলে ওই পাশে এসে হয়ে যাবে মাইনাস, বা x সমান হয়ে যাবে 2। তাহলে আমরা এখানে x এর মান পেলাম 2। এখন ওইটাকে আমরা লিখবো, যে এটার মান নির্ণয় করবো, ওইটাকে আমরা লিখলাম। এখন 3x এর মান আছে 2 মাইনাস এখন 2, এখন 2 থেকে 2 গেলে হবে 0। তাহলে আমরা যদি জানি যে কোনো কিছু পাওয়া যদি 0 থাকে তাহলে কিন্তু ওইটা মান হয় 1, তাই আমাদের উত্তরটি হবে এই 1। আমাদের 6 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 6, 17, 49, 144 ধারাটির পরবর্তী পদ কত। আচ্ছা, এখন আমরা প্রথমে ধারাটি নিচে লিখে নিই, তারপর আমরা তাদের পার্থক্যটি দেখব। 17, 49, 144 আমাদের কিন্তু এই সংখ্যাটি নির্ণয় করতে হবে। তাহলে এই দুইটা পার্থক্য যদি আমরা দেখি
তাহলে কিন্তু এখানে পার্থক্য আছে 11। আবার এই দুইটা পার্থক্য যদি দেখি তাহলে 2 3 32। আবার এই দুইটা পার্থক্য যদি দেখি আমরা তাহলে হয়ে যাবে 5, তারপরে হবে 9 95। তাহলে এখানে কিন্তু পার্থক্যের মধ্যে তেমন কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে এখন আমরা যদি এইটাকে অন্যভাবে দেখি যে 6 থেকে 17 কিভাবে হলো, আমরা 6 ইন্টু 3 সমান 3 6 18 বিয়োগ 1 সমান 17। আবার দ্বিতীয় ক্ষেত্রে 17 ইন্টু 3 সমান 51 বিয়োগ 2 সমান 49। আবার তৃতীয় ক্ষেত্রে 49 ইন্টু 3 সমান 3 নং 27 4 12 44 বিয়োগ 3, তাইলে হয়ে যাবে 144। অর্থাৎ আমরা এই প্রতিটি সংখ্যাকে কিন্তু 3 দিয়ে গুণ দিয়েছি এবং পরবর্তীতে ওই প্রত্যেক সমষ্টি থেকে বিয়োগ দিয়েছি। অর্থাৎ আমরা প্রতিটি সংখ্যাকে 3 দিয়ে গুণ দিয়েছি এবং এই প্রথম পদ অনুযায়ী বা দ্বিতীয় পদ অনুযায়ী আমরা পদগুলোর ক্রম বিয়োগ করেছি। অর্থাৎ প্রথম পদের ক্ষেত্রে 1 বিয়োগ করেছি, দ্বিতীয় ক্ষেত্রে আমরা 2 বিয়োগ করেছি, তৃতীয় ক্ষেত্রে আমরা 3 বিয়োগ করেছি। তাহলে আমাদের বোঝাই যাচ্ছে যে পরবর্তী সংখ্যাটা হবে 144 ইন্টু 3, 3 4 12, 2 হাতে 1, 3 4 12, হাতে 1 মিলে 13, 3 হাতের 1, 3 1 3 আর 1 4। অর্থাৎ এই সংখ্যাটি থেকে আমাদের 4 বিয়োগ করতে হবে। অর্থাৎ আমাদের উত্তরটি হয়ে যাবে 728। তাহলে এই ক্রমটি পরবর্তী সংখ্যাটি হবে 428। আমাদের 7 নম্বর ঘটিতে বলা হয়েছে 0.05 ইন্টু 0.09 সমান কত। তাহলে আমরা এখন যদি এখানে দেখি যে এখানে দশমিকের পর আছে 2টা সংখ্যা এবং এখানে দশমিকের পর আছে 2টা সংখ্যা, তাহলে কিন্তু আমাদের এই গুণফলটির দশমিকের পর হবে 4টি সংখ্যা। তাহলে প্রথমে আমরা এই সংখ্যাগুলো গুণ করে নেব। এখন 5কে যদি আমরা 9 দিয়ে গুণ দিই তাহলে হয়ে যাবে 4 নং 5 নং 45। তাহলে এখন এখানে কিন্তু আমরা 2টা সংখ্যা পেলাম। এখন যেহেতু আমরা 4টা সংখ্যা নির্ণয় করতে হবে, তাইলে আমরা এই 45-এর আগে 2টা শূন্য দিয়ে দেব এবং তারপর দশমিক দিয়ে শূন্য দিয়ে দেবো। তাহলে আমাদের সংখ্যাটি হয়ে যাবে 0.0045। তাহলে এটি হবে আমাদের উত্তর। তো আমাদের 8 নম্বর ঘটিতে বলা হয়েছে একটি পরীক্ষায় ক এর প্রাপ্ত নম্বর যথাক্রমে 70, 85 এবং 75। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় নম্বর 80 হয়। কারণ আমরা তার চতুর্থ পরীক্ষায় প্রাপ্ত নম্বরটিকে x ধরে নিব। তাহলে এখন যদি আমরা এই তাদের গড় বলছে 80 হয়, এখন তাদের যদি গড় নির্ণয় করি তাহলে 4টি পরীক্ষার গড় হবে 70 যোগ 85 যোগ 75 আর এটার সাথে যোগ হবে x। যেহেতু আমরা চতুর্থ পরীক্ষার মান ধরেছিলাম x, তাহলে আমরা মার্কগুলোর সাথে আমরা x যোগ করব। এখন কিন্তু আমাদের পরীক্ষার সংখ্যা 4টি, তাই আমরা 4 দিয়ে ভাগ দিব, তাইলে কিন্তু তাদের গড় নির্ণয় হয়ে যাবে। এখন বলছে তাদের গড় 80, অর্থাৎ আমরা বলতে পারি যে এই অংশটুকু সমান 80। এখন আমরা যদি খুনাখুনি গুণ দিই তাহলে এখানে থাকবে, প্রথমে আমরা এটাকে যোগ করে নিতে পারি। তাইলে এখানে হয়ে যাবে আমাদের 230 যোগ x সমান এই 80টা সাথে এই 4টা গুণ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি যে 230 প্লাস x সমান 4টা 32, 320, বা x সমান এই 320 আর 230টা ওই পাশে যোগ ছিল, ওই পাশে হয়ে যাবে বিয়োগ। তাহলে আমরা এখন যদি 320 থেকে 230 বিয়োগ করি তাহলে হয়ে যাবে আমাদের 90। অর্থাৎ আমাদের উত্তরটি হবে 90। তাইলে সে যদি চতুর্থ পরীক্ষায় 90 পায় তাহলে কিন্তু তার এই 3টি পরীক্ষা সহ চতুর্থ পরীক্ষা মিলে টোটাল নাম্বারের গড় হবে 80। তাহলে আমাদের উত্তরটি হবে 90। তো এই ছিল আমাদের আজকের 8টি অঙ্ক। আশা করি অঙ্কগুলো আপনাদের কাজে আসবে এবং অঙ্কগুলো বুঝতে আপনাদের সুবিধা হবে। যদি কোনো অঙ্কের সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে ঘুরে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন, এতে আপনার উপকারে আসবে। আর পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফিজ।